भारत माता की, भारत माता की जय जय श्री राम। माता काली की, दुर्गा माता की, श्याम बिहारी की, छठी मैया की, जगदात्री माता की, कालीघाट धाम की। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক আমাদের ভারতীয় জনতা পার্টির ভবানীপুর বিধানসভার দেবতুল্য কার্যকর্তা বৃন্দ, আপনাদের প্রথমেই আজকে দীপাবলি মিলন সমারোহে বিজয়া তথা দশেরা, কালী মাতার পূজা, শ্যামা পূজা তথা দীপাবলি এবং আস্থার মহাপরব ছটের শুভেচ্ছা অভিনন্দন এবং জগদ্ধাত্রী পুজোর আগাম শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে প্রায় 1 ঘন্টার বেশি সময়কাল প্রবল বর্ষণের জন্য আপনাদের এখানে ব্যবস্থা এবং কর্মসূচিতে কিছুটা অসুবিধা হবে আমরা মনে করেছিলাম। তো আপনাদের জোশ, আপনাদের উৎসাহ এবং ভবানীপুর যা ভারতীয় জনতা পার্টির একটি দুর্গ ঘাঁটি, তাকে রক্ষা করে আগামী দিনে নন্দীগ্রামের মতো এখানেও যদি মমতা ব্যানার্জি মেটিয়াবুরুজে না পালিয়ে যান, তাহলে তাকে এখানে হারানোর শপথ নিয়ে আপনারা এসেছেন। একটা চেয়ার তো ফাঁকা নেই, চেয়ার দিতেও পারেনি আয়োজকরা। যেদিকে তাকাই শুধু গেরুয়া আর গেরুয়া, চারিদিকে কালো মাথা। হ্যাটস অফ টু অর্গানাইজার। আমি প্রথমেই পার্টির সাংগঠনিক যারা দায়িত্বে আছেন তাদের মধ্যে মন্ডল সভাপতি রবীন্দ্র চৌধুরী, শিবসাগর যাদব, আমাদের বিএলএ 1-এর দায়িত্বে থাকা সমীর নাথ এবং গত বিধানসভার যারা কনভেনার, কো কনভেনার ছিলেন, যারা এখনো দায়িত্বে আছেন, নতুন দায়িত্ব যখন তখন না কেউ পাচ্ছেন বা ওনারাই হয়তো থাকবেন, ভবানীপুর কনভেনার সত্যেন্দ্র রাম এবং রাজেশ সিং, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাইলে আইসিসিআর এ ন্যাশনাল লাইব্রেরিতে করতে পারতাম, আমাদের তো ফাঁকা জায়গা কোথাও দেয় না। তাই আমি এবং অনুপম ভট্টাচার্য যখন রাকেশ সিং ভাইকে অনুরোধ করি এই মন্দিরের পার্শ্বস্থ ফাঁকা জায়গায় আমরা একটু বসবো, রাকেশ ভাই এগিয়ে এসে বলেন নিশ্চিতভাবে আপনারা বসুন, আমি আপনাদেরই একজন। অতএব আমি রাকেশ ভাইকে এখানে আমাদের বসার ব্যবস্থা করে দেওয়ার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের জেলার বর্তমান সভাপতি ভাতৃপ্রতিম অনুপম ভট্টাচার্য রয়েছেন, জেলার 2 প্রাক্তন সভাপতি এসেছেন আপনাদের উৎসাহ দিতে, মাননীয় সোমনাথ বাবু, মাননীয় শঙ্কর বাবু। আমি এই দুজনকেও ধন্যবাদ জানাই। সব সময় এদেরকে সম্মান দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের মধ্যে এই রাজ্যের বর্ষিয়ান নেতা, জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী নেতা, 13 বার নির্বাচনে জয়ী হয়েছেন। এই সিপিএম কংগ্রেসের বি টিম যদি 1,60,000 ভোট না কাটতেন তাহলে তাপসদা লোকসভাতেও জিততে পারতেন। তার সঙ্গে তো এসআইআর আছেই, ভুয়া ভোট, মৃত ভোট। তাপসদা শুভেচ্ছা দিয়েছেন ইতিমধ্যে আপনাদেরকে। আমাদের মধ্যে ভারতীয় জনতা পার্টির রাজ্যের সাংস্কৃতিক সেলের কনভেনার এবং অনেক কষ্ট স্বীকার করে, অর্থনৈতিক কষ্ট, তার প্রফেশনাল হ্যাজার্ডস, তিনি ওই এক মুহূর্ত থেমে থাকেন না। যে কোনো ইস্যুতে সবাই নামার আগেই তিনি তাকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায়। তার যে লুকায়িত প্রতিভাকে তিনি বিকশিত করে তিনি একেবারে সুন্দরভাবে তিনি আক্রমণ করেন যথাযথভাবে। আমাদের রুদ্রনীল ঘোষ, যিনি গত বিধানসভা নির্বাচনে এখানে লড়েছিলেন,
তার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে তিনি সবার সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টাও করেন। আমাদের বোন এবং বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে কার্যত তিনি ঝুঁকি নিয়ে পার্টির সম্মান রক্ষা করার চেষ্টা করেছেন। প্রবক্তা কেয়া ঘোষ মহোদয় রয়েছেন, তাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। অত্যন্ত রাষ্ট্রবাদী প্রচারক একজন, এবং যেসব এলাকায় কেউ যায় না সেই সব এলাকায় গিয়ে, ক্যানিং এ গিয়ে, ভাঙড়ে গিয়ে, বাসন্তীতে গিয়ে কাজ করেন নীরবে নিভৃতে। গত বিধানসভার চৌরঙ্গিতে প্রার্থী ছিলেন দেবদত্ত মাঝি, তাকেও ধন্যবাদ এবং অভিনন্দন জানাব। আমাদের মধ্যে পাশের জেলা উত্তর কলকাতার সভাপতি তমগ্ন ঘোষ এসেছেন। আমাদের স্বচ্ছ ভারত মিশন রাজ্যের তার কো কনভেনার নবীন মিশ্রাজি আছেন। আমাদের ওবিসি মোর্চার নেতা আমাদের ভোলানাথ সোনকারজি রয়েছেন, এবং আমাদের মধ্যে আরো নেতৃত্ব রয়েছেন। আমি আর কথা বাড়াবো না। প্রেস মিডিয়ার বন্ধুরা অত্যন্ত আগ্রহ নিয়ে আজকের এটা টেলিকাস্ট করছেন, কারণ ওরা বলে না বিজেপি কোথায়, আসুন না দেখে যান। বিজেপি এইখানে আছে, ভবানীপুরে আছে, কালীঘাটের কাছে আছে, ওয়াকিং ডিস্টেন্স, কয়েকশো মিটার হাঁটলেই পৌঁছে যাওয়া যাবে। অতএব ভারতীয় জনতা পার্টির উপস্থিতিটা প্রচারিত হবে। অনেকের বুকে লাগছে যে ভোট তো এখনো 4-5 মাস বাকি, যদি এপ্রিলে তো করতেই হবে। এরা তার আগেই এত লোককে বের করে ফেললো ভবানীপুরে। 90% ভবানীপুরের মানুষ, ভবানীপুরের লোকেরা, এ তো पहले झांकी है, अभी बहुत बाकी है। ये तो शुरुआती रुझान। পোস্টাল ব্যালটের কাউন্টিং হচ্ছে, এখনো ইভিএম এ হাত দেওয়া হয়নি। উনি যেমন লাফিয়ে গেছিলেন নন্দীগ্রামে আমাকে হারাতে, আমি ওনাকে হারিয়ে পাঠিয়ে দিয়েছি। উনি জ্যান্ত লোককে, মরে গেলে উপনির্বাচন হয়, শোভনদেব চ্যাটার্জি জ্যান্ত লোককে পদত্যাগ করিয়ে তাকে খড়দা পাঠিয়েছেন, আর নিজে এখানে ছাপ্পা মেরে জিতেছেন। সবাই জানে 21-এর উপনির্বাচনের সঙ্গে মাননীয় বিশ্লেষক বন্ধুরা যারা বিশ্লেষণ করেন, পর্দাতে দেখা যায় যিনি 21-এ 56,000 ভোটে জিতলেন, সেই লোকসভা নির্বাচনে ওনার প্রার্থী শ্রীমতী মালা রায় 8টি ওয়ার্ডের মধ্যে 5টি ওয়ার্ডে হারল। টোটাল যে বুথ আছে 142টা বুথে বিজেপির লিড, আর উনার লিড 127টা বুথে। একা চেতলা 77 নম্বর ওয়ার্ড, আর সঙ্গে আরেকটা ওয়ার্ড, দুটি মুসলিম প্রধান ওয়ার্ড। উনাদের ছাপা মেরে ভোট দিয়ে মাত্র 8,000-এর গ্যাপ হয়ে গেছে। এই আসনের অতীত কি? অতীত বিজেপির 2014 সাল। ভারতীয় জনতা পার্টির এত ভোট হয়নি, 18% ভোট পেয়েছিল বিজেপি। 2টো এমপি জিতেছিলেন, দার্জিলিং থেকে এসএস আলুওয়ালিয়াজি, আর আসানসোল থেকে বিজেপি জিতেছিল। সেদিন এখানে তথাগত রায়, একজন শিক্ষাবিদ, আমাদের অভিভাবক, ত্রিপুরার রাজ্যপাল হয়েছিলেন, তিনি দাঁড়িয়েছিলেন এই কেন্দ্রে 400 ভোটে লিড নিয়েছিলেন 2014 সালে। এটা হচ্ছে মিনি ইন্ডিয়া, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ভবানীপুরে আপনি শিখ সমাজের মানুষ পাবেন, সিন্ধ্রি সমাজের মানুষ পাবেন, জৈনদের পাবেন, মারোয়াড়িদের পাবেন, হিন্দি স্পিকিং বিহার ইউপি লোকেদের পাবেন, ঝাড়খণ্ডের লোকেদের পাবেন, উড়িষ্যার লোকেদের, উৎকলের লোকেদের পাবেন, বিপুল সংখ্যক গুজরাটিকে পাবেন,
রাজস্থানের এমন কোন জেলা নেই যেখানকার লোক এখানে থাকে না, মানে তাদের আত্মীয়। তো যোধপুর, জয়সলমীর, বিকানির, শ্রীগঙ্গানগর সব জায়গায় লোক আছে। তার সঙ্গে বাঙালি বর্ধিষ্ঠ বাঙালিরা আছে। ধর্ম বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুরা আছেন, বাঙালিরা, অনেক বর্ধিষ্ঠ পরিবার রয়েছেন, শিক্ষিত মানুষজন রয়েছেন। এই জায়গাটা ভারতীয় জনতা পার্টির জায়গা। অতএব এই জায়গা ভারতীয় জনতা পার্টি ধরে রাখার কাজ করবে। আপনারা শুধু জোট বেঁধে একসঙ্গে কাজ করুন। আমি আস্তে আস্তেই দেখলাম মিডিয়া দেখাচ্ছে আগামীকাল ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্স 4:15-তে। ওনারা কি বলবেন আমি জানি না, আমি ইলেকশন কমিশনের কেউ নই, আমি একজন এমএলএ। আমার ধারণা বহু প্রতীক্ষিত এসআইআর এর কথাই হয়তো ঘোষণা হবে, মানে মিডিয়া সূত্রে যা বলছে, এটা আমার কথা নয়। আপনারা সবাই প্রস্তুত তো? ইতিমধ্যে আমাদের কিছু তো খবর রাখতে হয়। প্রধান বিরোধী দল, তার আবার বিরোধী দলনেতা, এখানে টোটাল ভোটার লোকসভায় ছিলেন 2,05,823। এখানে বুথ আছে 267, ম্যাপিং কমপ্লিট হয়ে গেছে 266টাতে, ম্যাপ উইথ রোল 85,399, পার্সেন্টেজ হচ্ছে 41.49। আরেকটা বুথ ধরলে অ্যাপ্রক্স আপনি ধরতে পারেন 42% ম্যাপিং এ এসেছে। এটা আমাদের তো সরকারি অফিসে লোকজন আছে, আমাদের তথ্য সংগ্রহ করতে হয়, সেই সংগৃহীত তথ্যই বলছি। তাহলে বুঝলেন তো? এরপরে কি করতে হবে? বাড়ি বাড়ি বিএলও যাবে, মুখ্যমন্ত্রীর কেন্দ্র। বিএলওরা খুব চাপে থাকবেন, ভয় পাবেন না। 4টে WBCS সাসপেন্ড হয়েছে, এফআইআর পেন্ডিং আছে। আরো 2টো WBCS অফিসার সাসপেন্ডের পথে, আন্ডার কনসিডারেশন। এসব জিনিস ইলেকশন কমিশন আগে করেনি। তার কারণ এই যে ইলেকশন কমিশনের অফিসটা 6 বছর ধরে মমতার একটা পায়দাস আরিজ আফতাব ওখানে সিও ছিল। উনি রিটায়ার করে চলে যাওয়ার পরে মমতা ব্যানার্জি যখন সিও প্রপোজড হয়, প্রথম 3টে নাম পাঠিয়েছিলেন। সঞ্জয় বনশালের নাম, শরৎ দ্বিবেদীর নাম, পারভেজ আহমেদ সিদ্দিকীর নাম। ইলেকশন কমিশন এবং তারা দিল্লি রিজেক্ট করে দেয়, বলে এই জুনিয়র অফিসার, নো। তারপরে তিনি আরো 3টে নাম পাঠান, বরুণ রায়ের নাম, দূষণ নারিয়ালার নাম, রণধীর কুমারের নাম। इलेक्शन कमीशन बोले रिजेक्ट। जितना भी सीनियर ऑफिसर है एसीएस रैंक सबका नाम भेजो, उसके अंदर हम लोग ढूंढने का काम करूंगा। इलेक्शन कमीशन कोई पार्टी का ऑफिस नहीं होता है। इलेक्शन कमीशन इज ए इंडिपेंडेंट कॉन्स्टिट्यूशनल बॉडी। মমতা ব্যানার্জি ভাবছিলেন যে রাজীব সিনহাকে যেমন রেখেছি, এটাকেও আমার হাতে এতদিন তো আরিজ আফতাব ছিল। ইলেকশন কমিশন সিনিয়র এসিএস দের মধ্যে মিস্টার মনোজ আগরওয়ালকে দিয়েছেন। তারপরে ইলেকশন কমিশন চেষ্টা করছেন, কি কি হয়েছে? ওয়েবকাস্টিং ক্যামেরা চোর ধরা পড়েছে। ভাবছেন বিজেপি 12টা পেল কেন? আরে বিজেপি অনেক বেশি সিট পেয়েছিল, তৃণমূল 2,75,00,000 পায়নি। ওয়েবকাস্টিং ক্যামেরার ঠিকাদারি পেয়েছিল সোদপুরের একটা এজেন্সি। আইপ্যাক এর সঙ্গে ভাইপোর ক্যামাক স্ট্রিটের অফিসের সঙ্গে লিংক করে কোন কোন বুথে কখন ক্যামেরা বন্ধ রাখবে এই কাজ করেছে তারা। 7 দফাতে
দুপুর 2টো থেকে 4:30 ক্যামেরা বন্ধ ছিল। 4 থেকে 5,000 করে বুথে, 7 দফায় 35,000 বুথে, আউট অফ 80,000। এমনকি ডায়মন্ড হারবারের ভোটের দিনে ওয়েবকাস্টিং এর লিংক যাদবপুরে জ্যাক গুঁজে দেওয়া হয়েছিল। অল ডকুমেন্ট উইথ মি, আই উইল পাবলিশ। আমি যে কোনো দিন প্রকাশ করব। ইলেকশন কমিশন ওই লোকটাকে, ওই কোম্পানিকে ব্যান ডিক্লেয়ার করলো। ন্যাশনাল টেন্ডার করে পেশাদারী সংস্থাকে কালীগঞ্জ উপনির্বাচনের দায়িত্ব দিল ওয়েবকাস্টিং এ। তৃণমূলের ইকোসিস্টেম চিৎকার করতে লাগলো, এই গুজরাট থেকে সংস্থা এসে গেছে, গেল রব তুললো। কেন? ক্যামেরায় তোমার কি? তুমি তো 200% কাজ করে দিয়েছো। বাড়িতে বাড়িতে চাকরি ভাতায় ভরে গেছে, চারিদিকে খুশির হাওয়া, ভর্তি ভর্তি কাজ করে দিয়েছি, 2.5 কোটি লোককে কাজ দিয়েছি, পার ক্যাপিটা রোজগার ডবল করে দিয়েছি, কৃষকের উৎপাদিত ফসলের মূল্য 3 গুণ করে দিয়েছি, এত মেডিকেল কলেজ, সুপার স্পেশালিটি। লাস্টে এসএসকেএম ছিল গরিবের জায়গা, সেখানেও এখন পেইং বেড 5,000 থেকে 15,000 টাকা ছাড়া বেড পাওয়া যাবে না। বেড তো এমনিই পেত না। কুমার সাহা, বাবলু সিং, মাথায় অরূপ বিশ্বাস কাঁচরা করে রেখেছে গোটাটা, কেউ জানে না। ডিএমরা সার্টিফিকেট দিয়েছেন ওয়েবকাস্টিং ক্যামেরা ঠিক আছে, আর ইলেকশন কমিশন ওই সংস্থার 2.5 কোটি টাকা ফ্রিজ করে দিয়েছে। শোকজ করেছিল, সিঙ্গেল বেঞ্চে গেছিল, মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। আউটলেট রিজেক্ট করে দিয়েছে, বলেছে ইলেকশন কমিশন ইজ ডুইং গুড, যা করেছে ঠিক করেছে। ও বেটা গেছে ডিভিশন বেঞ্চে। 4 নভেম্বর ডেট আছে, তাই আমি বলতে পারছি না সবকিছু, দেখাতে পারছি না সবকিছু। এ তো সবে সকাল, এখনো দুপুর হয়নি। মাননীয় খালা, এবারে আপনি যা দেখবেন আপনি জীবনে কল্পনা করতে পারেননি। এসআইআর নিয়ে এত আপত্তির কি? এসআইআর কি নতুন? নো, এসআইআর ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। শেষ কবে হয়েছে? 2002। কত নাম বাদ গেছে? 26 লক্ষ। এবারে এসআইআর হবে, কাদের কাদের নাম বাদ যাবে? মৃত ব্যক্তির নাম বাদ যাবে। অলরেডি তো আধার ডিএক্টিভেটেড হয়ে গেছে 13 লাখ। আপনি বাঁচাতে পারবেন না, এর জন্য BLA 2 দেওয়ার দরকার নেই, এমনি গান। ডবল ট্রিপল এন্ট্রি, প্রথম ফেজে কোচবিহারে ভোট দেয়, দ্বিতীয় ফেজে এসে মুর্শিদাবাদে ভোট দেয়, তৃতীয় ফেজে এসে সন্দেশখালী হিঙ্গলগঞ্জে ভোট দেয়, চতুর্থ ফেজে গিয়ে নদিয়ায় ভোট দেয়, আবার ডায়মন্ড হারবার ফলতাতে একবার ভোট মারে, লাস্টে এসে ভবানীপুরে ভোট মারে। গত উপনির্বাচনে শান্তনু সিনহা বিশ্বাস সমস্ত হাই রাইজে গিয়ে বলে এসছে ভোট দিতে বেরোবেন না। হ্যাঁ কি না? ভবানীপুরের ওসি অমিত হাই রাইজ আসেনি ভোট দিতে, আমাদের বলেছে আমরা সব মোদিজির সাপোর্টার। কিন্তু কি হবে, সরকার তো বদল হবে না, ওরা পেয়েছে, ছেড়ে দেন, আমরা যাবো না, ব্যবসা ট্যাবসা করি, ঠিক সময় আছে, বেরোবো ঠিক সময়। এই যে পুলিশ লাইন ভবানীপুরের মধ্যে, বডিগার্ড লাইন, সেখানে কালি তোলা আর ছাপ্পা মারার কাজ হয়েছে সারাদিন ধরে, সব ডকুমেন্ট আছে। 2021 নভেম্বর মাসের উপনির্বাচনে সবাই জানে কি হয়েছে। ক্যামেরা বন্ধ, ছাপ্পা, মৃত ভোটারের নাম বাদ দেওয়া, তাই 16 লাখ ডবল ট্রিপল এন্ট্রি বাদ যাবে। 2, 3 কে বাদ যাবে? ভুয়া ভোটার। আধার বানিয়েছে, সঙ্গে এপিক বানিয়েছে, অস্তিত্ব নেই, নাম শুভেন্দু অধিকারী, ঠিকানা দিয়ে রেখে দিয়েছে,
কার্ড সব জমা আছে ওদের কাছে, কাউন্সিলরের কাছে। যাদের প্রথম দফা দ্বিতীয় দফায় ভোট হয়ে যাবে তাদের কাছ থেকে কিছু লোক আনাবে, তাদেরকে দিয়ে ওই কার্ডগুলো দিয়ে সব বুথে মেরে দেবে। আই কার্ড চেক করে না, কেন্দ্রীয় বাহিনী গেটে থাকে, ভেতরে ঢোকে না। আই কার্ড তারা চেনেও না, আই কার্ড দেখাচ্ছে ঢুকে যাচ্ছে। আই কার্ড গুছিয়ে গুছিয়ে থাকে, ফেক আই কার্ড, ফেক আই কার্ড। তাদের নাম, ফেক ভোটারের নাম এসআইআর এ থাকবে না। আর কার থাকবে না? মায়ানমার থেকে কক্সবাজারে এসেছিল রোহিঙ্গা। কক্সবাজারে থাকতে থাকতে এখানকার যিনি এমএলএ, কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, তিনি 540 কিলোমিটার বেড়া দেওয়ার জন্য জমি দেননি, ফাঁকা দিয়ে ঢুকে পড়েছে, গোটা ভারতে ছড়িয়ে গেছে। এদের নাম হচ্ছে, আদর করে আমরা বলি, রোহিঙ্গা। এদের নাম থাকবে না, এরা ভারতীয় নয়। আর বাংলাদেশ থেকে দু রকম লোক এসেছে। এক দলের নাম হলো শরণার্থী, হিন্দু, ধর্ম বাঁচানোর জন্য এক কাপড়ে চলে এসছে। তাদের নাম থাকবে, তাদের সিএএ তে অ্যাপ্লাই করতে হবে। নরেন্দ্র মোদীজির ঘোষণা, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট, এদেরকে আমরা ভারত নাগরিকত্ব দেব। আর কাদের নাম থাকবে না? বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের নাম থাকবে না। আপনাদের এত চিৎকার কেন, ঘেউ ঘেউ করছেন কেন? এসআইআর মানে এনআরসি বলছেন কেন? আমরা তো বলছি মুসলিম ভোট আমরা পাই না, আমরা চাই কিন্তু দেয় না। এখানেও বেশ কয়েকজন মাইনরিটি ভাই এসেছেন আমাদের মাইনরিটি মোর্চা। আমরা তো বারে বারে বলছি কোন ভারতীয় মুসলিমের নাম এসআইআর এ বাদ যাবে না। প্রথম বিএলও যাবে বাড়িতে, দুটো ফর্ম, একটা ফিল আপ করবে, একটা আপনাকে দেবে, একটা নিয়ে আসবে। ড্রাফট ভোটার লিস্ট বেরোবে, তারপরে 6 নম্বর, 7 নম্বর, 8, 8-এর ক জমা দেবেন। তারপরে এই প্রসেস কমপ্লিট হতে হতে যেভাবে বিহারে হয়েছে সেইভাবে এখানে ফাইনালি এসআইআর এর পরে একটা ত্রুটি মুক্ত ভোটার তালিকা হবে। সেই ভোটার তালিকায় নির্বাচন হবে। অভারতীয় ভোট দিয়ে আমাদের এমএলএ করবে কেন? সেই এমএলএরা জিতে মুখ্যমন্ত্রী বানাবে কেন? অভারতীয়রা জিতে এমপি করবে কেন? সেই এমপিরা জিতে প্রধানমন্ত্রী করবে কেন? কাশ্মীর সে কন্যাকুমারী, দেশ আমারি, দেশ আমারি। এই দেশে অধিকার ভারতীয়দের, অভারতীয়দের অধিকার নেই। তাই আপনারা এত চিৎকার করছেন কেন? আপনার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে মাপিয়ে দেবো, কালকে মিটিং করে বলেছে। কেন এইসব উস্কানি? কতবার উস্কাবেন? 2019-এ উস্কে দিয়েছিলেন, সিএ কে এনআরসি বলে হাজারদুয়ারি পুড়িয়ে দিয়েছিলেন। ট্রেন, একটা আস্ত ট্রেন পুড়িয়ে দিয়েছে। শামসি, মালদা, ঔরঙ্গাবাদ, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, রেজিনগর, সব রেল স্টেশন পুড়িয়ে দিয়েছিল, রেলের পাত উপড়ে দিয়েছিল। নবান্নর কাছে সাঁতরাগাছিতে 37টা বাস একসঙ্গে আগুন লাগিয়েছিল, 22টা সরকারি বাস। উলবেড়িয়াতে করমন্ডল এক্সপ্রেস পেশেন্ট নিয়ে আসে, হিন্দু মুসলিম সবাই থাকে, গোটা পাথর মেলে পেশেন্ট পার্টিকে আহত করে দিয়েছিল ট্রেনে। এই জন্য দায়ী মমতা ব্যানার্জি। তখন বলেছিল সিএএ মানে এনআরসি, সব মুসলমানকে ডিটেনশন ক্যাম্পে যাবে। একজনও গেছে? সিএএ চালু হয়ে গেছে। পাহেলগামে যে মারা গেল হিন্দু বলে বিটন অধিকারী, তার স্ত্রীকে 1 মাসের মধ্যে সিটিজেনশিপের সার্টিফিকেট দিয়ে দিয়েছে ভারত সরকার। কার ক্ষতি হয়েছে? কোন মুসলমানের ক্ষতি হয়েছে? এর পাল্লায় কেন পড়ছেন আপনারা? ঠিক একইভাবে এসআইআর কে এনআরসি বলে ভোট ব্যাংকের পলিটিক্স করছে, আবার তাঁতাচ্ছে। তাঁতান, আমরা তো মজা দেখছি। ভোটার লিস্ট না হলে ভোট হইব না, ভোট না হইলে সরকার হইব না, সরকার না হইলে 5ই মে 2026 রাষ্ট্রপতি শাসন হইয়া যাইব। কাউকে ডাক চিৎকার করতে হবে না।
অতএব এ গলায় আটকে গেছে, না গিলতে পারছে না বের করতে। ভোটার লিস্ট করতে হবে, ভোট হবে না, রেজার নাম্বার, অটোমেটিক রাষ্ট্রপতি শাসন। আর এসআইআর করলে ভূত সব ভেঙে যাবে। এখানে 2,05,000 নেমে গেছে 86,000-এ ভবানীপুরে, ভাবতে পারছেন? ম্যাপিং এ আরো উঠবে 20-50,000। আমরা তো ভারতীয়দের নাম তুলব, আইন আছে তো, ভারতীয়রা যে কোনো এক জায়গায় নাম থাকবে, আমরা তো তুলব। এখানে যারা আছেন বাঙালি সবকে তুলব, যারা আছেন গুজরাটি মারোয়াড়ি যাদের নাম 2002 ছিল না, সব উঠবে না, নো প্রবলেম। মাটনা মত, কাটনা মত, ঝুঁকনা মত, ঝুঁকনা মত, হারাবই, হারাবই, হারাবই। শুধু সহযোগিতা করুন, কথা শুনুন, বাকিটা বুঝে নেব। মিথ্যা মামলা দিলে বেল করানোর দায়িত্ব আমাদের, মাথা নিচু করবেন না। রাকেশ ভাইকে জেলে নিয়ে গেছে, বাচ্চাটাকে জেলে নিয়ে গেছে। এই বাচ্চা গেছিল কংগ্রেস অফিসে, করতে দেন না তো, ভয়ের কি আছে? তাড়াতে গেলে করতে হবে। আক্রান্ত হলে পাশে দাঁড়াবো, পরিবারের দায়িত্ব নেব। ব্যবসা বন্ধ করলে ব্যবসা করে দেব। 20টা স্টেটে বিজেপি আছে, আপনাকে ভুবনেশ্বরে নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেবো, গৌহাটিতে নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেবো, আগরতলা নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেবো। কাজ কাটিয়ে নেবে, কাজ কাটিয়ে নিক। এখানে তো 6,000-8,000 টাকার বেশি কাজ পাওয়া যায় না। বিজেপি করতে গিয়ে যদি কারো কাজ কাটিয়ে না, আমার কাছে আসবেন, হরিয়ানা নিয়ে যাব। জোট বাঁধন, তৈরি হন, এসিড নিতে হবে। দেওয়ালি গেছে, ছট শুরু হয়ে গেছে, একদম শপথ নিন, একে হারাতেই হবে। অভয়ার আত্মা শান্তি পাবে। কোন বোন, দিদি, মেয়ে সুরক্ষিত নয়। চাকরি প্রার্থীরা কাঁদছে। রতন টাটা বলে গেছিলেন, আমি ব্যাড এমকে ছাড়লাম, গুড এম এর কাছে যাচ্ছি। আমার কথা নয়, ব্যাড এম এর নামটা কি, গুড এম এর নামটা কি? এটা আমার কথা, আপনার কথা নয়, রতন টাটার কথা। গোটা পৃথিবী যাকে সম্মান করে। দেশের সবচেয়ে বড় অবদান, যোগদান অরাজনৈতিক ব্যক্তি হিসেবে যদি কারো থাকে, টাটা গ্রুপের আছে, রতন টাটার আছে। তাই রতন টাটা যা বলে গেছেন, এর বাইরে আমাদের কিছু বলার নেই। আমরা ব্যাড এম কে নন্দীগ্রামে হারিয়েছি, 26-এ ভবানীপুরে হারাবো। আমার তো মনে হচ্ছে এসআইআর এর পরে উনি মেটিয়াবুরু যে পালাতে পারেন, পালাতে আমরা দেব না। চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে, দম থাকলে লড়ুন, আপনাকে হারাবো আমরা। আমি বিরোধী দলের নেতা, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, ভবানীপুরে লড়ুন, আপনাকে হারাবো, 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 আপনাকে হারাবো, হারাবো, হারাবো। কানের কাছে তো এমনি বাজে, হেরেছি, হেরেছি, হেরেছি। আর আমি আপনাকে বলে যাই, হারাবো, হারাবো, হারাবো। ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু দাকে। আমাদের অনুপ